আচ্ছা সবাই তোমরা হচ্ছে বই নিয়ে বসো। আমরা লাস্ট ক্লাস হচ্ছে 5.1 এর 11-2 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা পর্যন্ত করছিলাম, ম্যাথমেটিক্স, এবং এই ম্যাথটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। তো 11 নিচের যে ম্যাথগুলো আছে দেখো, একটা আছে বাংলাদেশ, তারপরে 4 নম্বরে আছে হচ্ছে ডিজিটাল, 5 নম্বরে আছে ইকুয়েশন। এই ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবে। একটা ম্যাথ আছে এটাতে একটু প্রবলেম হতে পারে, ভাই এটা একটু করে দিই, যদিও এই টাইপের ম্যাথ আমরা লাস্ট ক্লাসে পড়াইছি। তো তোমরা লেখো হচ্ছে 11-6 নাম্বার যে ম্যাথটা আছে। তো এখানে যে শব্দটা দেওয়া আছে আর্টিকেল, তো তোমাকে বলা হচ্ছে স্বরবর্ণগুলো কেবল বিজোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটির অক্ষরগুলো যত উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো। তো ভাই লাস্ট ক্লাসে বলছিলাম যখন তোমাকে জোড় বিজোড় বলবে তোমার কাজ হচ্ছে এটাকে চিহ্নিত করে দেওয়া। তাহলে 1 2 3 4 5 6 আর এটা হচ্ছে মনে করো 7। তাহলে আমরা জোড় বিজোড়গুলো চিহ্নিত করে দিবা। তাহলে দেখো আমাদেরকে বিজোড় স্থানের কথা বলছে, তাহলে আমাদের বিজোড় স্থান কয়টা আছে? 1 2 3 4। তাহলে সবাই লেখা হচ্ছে স্বরবর্ণ সমান সমান কে কে আছে দেখো, এ আই ই, স্বরবর্ণ আছে হচ্ছে 3টি। তারপর লেখো বিজোড় স্থান সমান সমান কয়টা আছে? 1 2 3 4, 4টি। জোড় স্থান সমান সমান আছে 2 4 6, 3টি। লাস্ট ক্লাসে ভাইয়া বলছি তোমাকে যখন শর্ত দিবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে যেই শর্তটা দিবে ওই শর্তটাকে ফুলফিল করবা। তাহলে আমাদেরকে কি শর্ত দিচ্ছে বলতো ভাইয়া? স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে। তাহলে তোমার স্বরবর্ণ আছে 3টা, আর বিজোড় স্থান আছে কয়টা ভাইয়া? 4টা। তাহলে লেখা হচ্ছে 4টি বিজোড় স্থানে 3টি স্বরবর্ণ সাজানো যাবে সমান হচ্ছে 4p3 ভাবে। তাহলে তোমার কাছে স্থান আছে হচ্ছে 4টা, বর্ণ আছে 3টা, তাহলে 4p3 ভাবে তুমি হচ্ছে সাজাতে পারবা। তাহলে এটা একটু বুঝো, খেয়াল করে দিবে। ভাই যদি একটা বক্স দিয়ে বুঝাই তাহলে সহজে বুঝবা। 1 2 3 4 5 6। তাহলে তোমার 1 2 3 4 5 6 7। তাহলে এই হচ্ছে তোমার বিজোড় ঘরগুলা, খেয়াল করো। একটা, এটা হচ্ছে তোমার আরেকটা বিজোড় ঘর, 2টা, এটা আরেকটা, 3টা, এটা হচ্ছে আরেকটা, 4টা। এখন ভাইয়া এই যে 4টা বিজোড় ঘর আছে, এই 4টা বিজোড় তুমি কয়টা স্বরবর্ণকে বসাইছো বলতো ভাইয়া? 3টা। তা আমি ধরে নিলাম এখানে বসছে এ, এখানে বসছে আই, আর এখানে বসছে ই। এখন তুমি একটু খেয়াল করো তো, তোমার কাছে কিন্তু স্বরবর্ণ 3টা আছে, 3টাকে কিন্তু তুমি বসায় ফেলছো। এখন দেখো তো ঘর কয়টা খালি আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে ঘর খালি আছে কয়টা ভাইয়া? 4টা। আর তোমার কাছে বর্ণ আছে কয়টা? খেয়াল করো তো ভাইয়া, স্বরবর্ণকে তুমি বসায় ফেলছো। তাহলে স্বরবর্ণ যেহেতু বসে গেছে, দেখো ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 1 2 3 4। তাহলে তোমার কাছে বর্ণ আছে 4টা, ঘর ফাঁকা আছে কয়টা ভাইয়া? 4টা। তাহলে লেখা হচ্ছে অবশিষ্ট 4টি ঘরে 4টি স্থানে 4টি বর্ণ সাজানো যাবে সমান সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে। তাহলে আমরা যদি মোট বিন্যাসটা বের করি তাহলে লেখা হচ্ছে সুতরাং স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট সাজানো যাবে সমান সমান কি করতে হবে ভাইয়া? এটার সাথে এটা কি করতে হবে? গুণ। তাহলে 4p3 কিন্তু হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। তোমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলে এটা আসবে হচ্ছে 546।
তাহলে স্বরবর্ণগুলোকে আমরা বিজোড় স্থানে রেখে টোটাল 576 বার হচ্ছে আমরা এটাকে সাজাতে পারবো। 17 নম্বরে আসো। 17 নাম্বার, এগুলা সবগুলা একই টাইপের ম্যাথ, একটা করে। হ্যাঁ, 17 নাম্বার। 17 নম্বরে বলছে তোমাকে প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় কলকাতা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। এই অঙ্কগুলো কিন্তু 4 মার্কের জন্য আসে ভাই, স্টার দিয়ে রাখো। 17। তারপর প্রমাণ করো যে আমেরিকা শব্দগুলোকে যতভাবে সাজানো যায় তা কানাডা শব্দ নিয়ে বিন্যাসের কয় গুণ? 21 গুণ। তারপরে বলা হচ্ছে দেখাও যে রাজশাহী শব্দের বিন্যাস বরিশালের বিন্যাসের 4 গুণ। তো এইভাবে অঙ্কগুলো আসে, বুঝছি ভাই। তো ভাইয়া এখান থেকে যে কোনো একটা করি। দেখো ফার্স্টে আমেরিকা 17 1, ভাইয়া একটা করি, ক্লাসে তোমরা একটা করো। প্রথমে আমেরিকা লেখো, AMERICA, আমেরিকা। লেখো হচ্ছে মোট বর্ণ সমান সমান 1 2 3 4 5 6 7। তাহলে মোট বর্ণ আছে হচ্ছে 7টি। ভাইয়া রিপিট কয়টা গণ? এ দুইটা, তাই না ভাইয়া? এ সমান সমান হচ্ছে 2টি, আর আছে কেউ নাই। তাহলে হচ্ছে মোট সবগুলো বর্ণ নিয়ে মোট বিন্যাস বলতো ভাইয়া সবগুলা বর্ণ যখন নিবা মোট বিন্যাস কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট বিন্যাস হবে 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ভাইয়া এ কয়টা আছে? 2টা, তাইলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত আসে? এটা আসছে 2520। তাহলে আমরা আমেরিকা শব্দর সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস আছে হচ্ছে 2520। এবার কলকাতা শব্দটা লেখো। আবার CALCUTTA, কলকাতা। তাহলে এখানে গণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট বর্ণ 8টি। রিপিট আছে দেখো ভাইয়া, সি আছে 2টা, তারপরে এ আছে 2টা, তারপরে টি আছে 2টা। তাহলে লেখা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস, সবগুলো বর্ণ নিয়ে মোট বিন্যাস। যারা আগের 2টা ক্লাস মিস করছো ভাইয়া ওইগুলা দেওয়া আছে গ্রুপে, একটু দেখে নিও। সবগুলো বর্ণ নিয়ে মোট বিন্যাস সমান সমান। ভাই একটু হেল্প করো তো, উপরে কত আসবে? 8 ফ্যাক্টোরিয়াল। তারপরে রিপিট গুলা সবগুলো আসবে, তাই না ভাইয়া? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কয় ভাবে আসে দেখ? 5040। এখন আসো আমাদেরকে কি বলছে প্রমাণ করতে। দেখো তোমাকে প্রমাণ করতে বলছে আমেরিকা শব্দগুলো একত্রে নিয়ে যতভাবে সাজানো যায় কলকাতা শব্দটি বর্ণগুলো নিয়ে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। তাহলে লেখা হচ্ছে বলতে এটাকে আমরা লেখো এখন কলকাতা এর বিন্যাস ডিভাইডেড বাই হচ্ছে আমেরিকা এর বিন্যাস। অর্থাৎ বড় যে মানটা আসবে, ভাইয়ের কথা শুনি, এই অঙ্কগুলো কমন কোশ্চেন ভাই, পরীক্ষা প্রায় সময় থাকে। বড় যেটা থাকবে ওইটারে দিবা উপরে আর ছোটটারে দিবা কি নিচে। তাহলে কলকাতার বিন্যাস কিন্তু বেশি আসছে, তাই না ভাই? 5040। তাহলে এটাকে লেখা হচ্ছে 5040 ডিভাইডেড বাই আমেরিকার বিন্যাস 2520। কত আসে? 2। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে, বুঝছো ভাই? তাহলে দেখো সুতরাং কলকাতা এর বিন্যাস সমান সমান 2 ইন্টু আমেরিকার বিন্যাস।
বিন্যাস। তাহলে কলকাতার বিন্যাস হচ্ছে আমেরিকার বিন্যাসের দ্বিগুণ, তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তোমরা ভাই 17-2 নাম্বারটা করো, একটা অঙ্ক নিজেরা করো। হ্যাঁ, আচ্ছা 17-3 করো। রাজশাহী আর বরিশাল, রাজশাহী আর বরিশাল 17-3, এটা একটু করো সবাই। রাজশাহী আর বরিশাল এটা করো 17-3। আর বানান মুখস্থ লিখবা না, দেখে লিখবা। রাজশাহী এর বিন্যাস করো, আর এর সাথে কম্পেয়ার করতে বলছে বরিশালের বিন্যাস। না, এটা একটু করো। রাজশাহীর বিন্যাসের সাথে বরিশালের বিন্যাসের কম্পেয়ার করতে বলছে। নিজেরা করো ভাইয়া, সবাই পারবা। প্রথমটা কত আসছে ভাইয়া? 10,080। এটা কত আসছে ভাই? হ্যাঁ, 32, 2520। এবার ভাইয়া বলছে ভাগ করার ক্ষেত্রে কোনটা উপরে রাখবা? নামে বড় না কিন্তু, বুঝছি ভাইয়া, কাজে বড় যে। তাহলে লেখা হচ্ছে এখন রাজশাহী এর বিন্যাস ডিভাইডেড বাই বরিশালের বিন্যাস, বিন্যাস সমান সমান হচ্ছে 10080। কত আসছে ভাই? 4। তাহলে সুতরাং রাজশাহী এর বিন্যাস সমান সমান হচ্ছে 4 ইন্টু বরিশালের বিন্যাস। বিন্যাস তো ভাই 17-র বাকি যেগুলো আছে মন চাইলে করো, নাইলে দরকার নাই, একই টাইপের ম্যাথ। বুঝছি ভাই? 18 আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার্ট দ্য ইঞ্জিনিয়ারিং। ক্লাস শেষে ভাইয়া আজকে সবগুলা দাগায় দিব যেগুলা পরীক্ষার জন্য করবা। ঠিক আছে, আসো আমরা এখন ইঞ্জিনিয়ারিং এটাতে আসি। এখানে মেবি একসাথে 3টা ম্যাথ আছে। প্রশ্নটা দেখো, বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো একত্রে নিয়ে কত প্রকারে বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। শর্ত দিচ্ছে তাদের কতগুলোতে ই 3টে একত্রে থাকবে,
কতগুলোতে এরা প্রথম স্থান দখল করবে। আচ্ছা ভাইয়া আমরা লেখো 18। নাম্বার দেখে দেখে লেখো, ভুল লেখো না। ENGINEERING, ইঞ্জিনিয়ারিং। বলতো এখানে যে তিনটা ম্যাথ আছে পাইছো কিনা একটু দেখো তো ভাইয়া। প্রথমে বলছে সবগুলা নিয়ে কতভাবে সাজানো যাবে, তারপরে বলছে কতগুলাতে একত্রে ইগুলা থাকবে, আর তারপরে বলছে কতগুলাতে ইগুলা প্রথমে থাকবে। তিনটা ম্যাথ। তাহলে ভাই আসো আমরা গণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো মোট বর্ণ, মোট বর্ণ সমান সমান হচ্ছে 11টি। তাড়াহুড়া করো না ভাইয়া, এখানে কিন্তু অনেক রিপিট আছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক রিপিট আছে। আমরা ফার্স্টে ই খোঁজো, কয়টা আছে। ই আছে 1। আবার এটা বললো না ভাই ছোট আছে বড় আছে, সবগুলাই তো ই, তাই না ভাই? তাহলে ই সমান সমান 3টি, ই সমান সমান হচ্ছে 3টি। এরপরে আই 1 2। এন আছে, আচ্ছা লিখতেছি, এন কয়টা আছে? এন আছে 1 2 3। তাহলে এন আছে 3টি। আর আছে, আচ্ছা জি আছে আবার 1 2, জি আছে 2টি। আর আছে, আচ্ছা। তাহলে আমরা প্রথম ম্যাথটা যদি আসি, 1 নাম্বার দাও। সবগুলো বর্ণ নিয়ে, বর্ণ নিয়ে কি চাইছে ভাই? কতভাবে সাজানো যাবে বলছে। তাহলে সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে আচ্ছা দেখো, সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে। তাহলে মোট বর্ণ আছে 11টা, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। আচ্ছা একটা অ্যান্সার গুলা মিলে ভাইয়া, অ্যান্সার শিটটা খুলে রাখো পাশে। মিলছে প্রথমটা? মিলছে? আচ্ছা আচ্ছা আমরা 2 নম্বরে আসি। এদিকে ভাইয়া 2 নাম্বার ম্যাথটাই বলছে কতগুলাতে তারা একত্রে থাকবে। বলতো যে স্বরবর্ণ গুলা একত্রে থাকবে, যেভাবে করছো সেভাবে। তাহলে লেখো ই তিনটিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ সমান সমান 11 বিয়োগ 3 যোগ 1। তাহলে কত আসে ভাইয়া? 9। তাহলে 9টি। তাহলে হচ্ছে সুতরাং ই তিনটিকে একত্রে রেখে সাজানো যাবে যাবে সমান সমান। তাই সবাই পারবে, একটু খেয়াল করো তো। এখন তোমার কাছে কয়টা লেটার আছে ভাই? 9টা। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। এখন এই 9টার ভিতরে রিপিট আছে কিন্তু এরা, কারণ এই তিনটাকে তো তুমি প্যাকেট করে ফেলছো, তাই না ভাই? তাহলে রিপিট আছে এরা, তাহলে এদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ভাই একটু প্লিজ তাড়াহুড়া করো না, বাইরে বৃষ্টির শব্দ, একটু মনোযোগ দাও। বলতো তুমি যখন স্বরবর্ণ গুলারে প্যাকেট করতা, এরপরে কি করতা, কারো মনে আছে?
স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে সাজতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ই তিনটা নিজেদের মধ্যে যদি সাজাও, ই ই ই যেমনে সাজাও, অত এটা কি আর সাজবে নিজেদের মধ্যে? না। তাহলে এখানে এক্সট্রা আর ওই টার্মটা আর আসবে না, তাহলে জাস্ট এখানে এত ভাবে। হ্যাঁ ওইটা দিতে পারো নিজে বোঝার জন্য। ও যেটা বললো ভাইয়া যে তিনটা ইকে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, আবার যেহেতু সেম তাহলে আবার ভাগ দিয়ে দিবা কত ভাবে, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। এটা তুমি মন চাইলে দিতে পারো, না চাইলে দরকার নাই, যেহেতু তারা একই রকম। বুঝছি ভাইয়া? তাহলে কত আসে দেখো, শোনা যায় দেখো, অ্যান্সার মিলছে, অ্যান্সার মিলে। তোমরা কি শোনো? আচ্ছা এটা করি তারপরে দেখতেছি মিলছে। আচ্ছা 3 নাম্বারটায় আসি ভাইয়া। 3 নাম্বারটায় বলা হচ্ছে ভাই, এদিকে 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 ভাই এদিকে। 3 নাম্বারটায় বলা হচ্ছে কতগুলাতে ইগুলা প্রথমে থাকবে। ওই যে ভাইয়া ক্যালকুলাস যখন আমরা করাইছি, যখন প্রথমে শেষে এই শব্দগুলা বলবে তুমি ঘর করে নিবা। তাহলে 11টা ঘর করো। তাহলে দেখো এই তিনটাকে আমরা প্রথমে বসায় দিছি। তাহলে তোমার কাছে ভাইয়া প্রশ্ন, তিনটাই যদি প্রথমে চলে যায় তাহলে তোমার কাছে আর এই লেটার গুলো আছে কয়টা লেটার? 1 2 3 4 5 6 7 8, ঘর আছে কয়টা? 8টা। তাহলে হচ্ছে এই তিনটিকে প্রথমে বসিয়ে বসিয়ে অবশিষ্ট 8টি ঘরে ঘরে অবশিষ্ট 8টি বর্ণ সাজানো যাবে 8 ফ্যাক্টোরিয়াল। ভাই একটু খেয়াল করো, এই 8টার মধ্যে আবার রিপিট আছে কে দেখো, জি আছে কয়টা ভাইয়া? 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে এন আছে কয়টা ভাইয়া? 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। আই আছে 2টা, তাহলে আরো 2 ফ্যাক্টোরিয়াল। ওয়ান সিক্স এইট জিরো মিলছে ভাই? তো এই অঙ্কটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রায় সময় বোর্ড এক্সামে থাকতো আগে যখন শর্ট সিলেবাসের বাইরে অধ্যায়গুলো ছিল। তো এই টাইপের ভাইয়া লাস্ট অঙ্ক হচ্ছে তোমার 23 নাম্বার, পারমুটেশন। এই যে ভাইয়া একটু আগে বলছি, হয় ডটার দেয় পরীক্ষা, নাইলে এই যে পারমুটেশন এই অঙ্কটা দেয়। তাহলে হচ্ছে 23, এটাও স্টার্ট দাও। এর পিছনে কি শোনা যায় না? কিছু বন্ধ রাখবো কিছুক্ষণ, ওরা শুনলো এখন বলবে শুনি না। আসলে এখন 23, দেখো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, দেখো পারমুটেশন। পারমুটেশন বলতে এই অঙ্কটা কেন আসে, কারণ বিন্যাসের নামের সাথে, নামই তো কি বলতো ভাইয়া, পারমুটেশন, তাই মিলায়া এই ম্যাথটাও প্রায় সময় পরীক্ষায় আমাদেরকে দেয়। তাহলে গণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে লেখা হচ্ছে মোট বর্ণ 11টি। মোট বর্ণ সমান সমান হচ্ছে 11টি। রিপিট আছে কিনা গণ? টি, তাই না? টি 2টি। আর নাই? আর কেউ নাই? আচ্ছা আর কেউ নাই, ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ তাহলে এখন দেখো তো তোমার কি বলছে। তোমাকে বলছে শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমের সাজানো যায়।
বলতো অবস্থান পরিবর্তন না করে, এই ম্যাথটা একদম প্রথম ক্লাসে করেছি। তাহলে যারা অবস্থান পরিবর্তন করবে না তাদেরকে কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে দেখো তো ভাই আমাদের সর্বর্ণ কয়টা গণ, এখানে মনে হয় সবগুলাই আছে, এ, ই, আই, ও, ইউ, সবাই আছে, এ, ই, আই, ও, ইউ, পাঁচটাই আছে। তাহলে লেখা হচ্ছে সর্বর্ণ পাঁচটি, বর্ণ সমান সমান হচ্ছে পাঁচটি। যেহেতু স্বরবর্ণগুলো গুলো স্থান পরিবর্তন করবে না, পরিবর্তন করবে না, তাই স্বরবর্ণগুলো বিবেচনা না করে, গুলো বিবেচনা না করে অবশিষ্ট বর্ণ, বর্ণ, তাহলে ভাই কয়টা আসবে, 11 থেকে 5টা বাদ দিয়ে দিবা, 6টি। তাহলে তোমরা ভাইরা এবার হেল্প করো তো, তুমি কি 11টাকে সাজাবা না 6টাকে সাজাবা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। +1 কখন হয়, যখন তুমি তাদেরকে একটা প্যাকেটে বিবেচনা করো। এখানে তো টোটালি বাদ, বুঝছি ভাইয়া? ভাই আবার বুঝাই, মনে করো তোমারে এই রুমটা ভাইয়া সাজাইতে বললাম, মনে করো এই রুমে 10টা বস্তু আছে, কিন্তু আমি বললাম ভাই রুম তোমার মতোই সাজাও, কিন্তু এই বোর্ডটা এখানে থাকবে, এই ঝুড়িটা এখানেই থাকবে। তাহলে তুমি কি এই দুইটাকে সাজাবা না 8টা সাজাবা? 8টা সাজাবা, বুঝছি ভাইয়া? তাই এখানে আর +1 আসবে না। এখন যেটা ভাইয়ার প্রশ্ন, বলতে এখন কি আমরা 11টাকে সাজাবো না 6টাকে সাজাবো? 6টাকে। তাহলে লেখা হচ্ছে 6টি বর্ণকে সাজানো যাবে, 6টি বর্ণকে সাজানো যাবে, 6টি বর্ণকে সাজানো যাবে। বলতে আর কিছু করতে হবে এখানে, এই যে ভাইয়া এই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে আবার 2টা আছে না, তাহলে ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 360 ভাবে। এবার তোমরা দেখো অ্যান্সারটা মিলাও, অ্যান্সার কিন্তু মিলে নাই, মিলাও মিলাও, মিলছে? দেখো এক কম আছে কিন্তু, তাই না? এক কম আছে। এখন খেয়াল করো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এক কম কেন হইলো, আসো ভাইয়া বুঝাই। তোমরা এবার যাদের সামনে বই আছে এবার বইয়ে যাও, বইয়ে একটা শব্দ বলছে, দেখো বইয়ে একটা শব্দ বলছে পুনরায়, এই শব্দটা বক্স করে রাখো। বইয়ে একটা শব্দ বলছে পুনরায়, এই শব্দটা বক্স করে রাখো। এন্ড পুনরায় মানে কি ভাইয়া বলি, বলতো তারা একটা সাজায় দিছে না, তাহলে এইটা ব্যতীত আর কয়বার সাজানো যাবে? তাহলে বলতো এই 360টার মধ্যে তো এটাও আছে, তাহলে এক বাদ করে দিতে হবে। যখন পুনরায় শব্দটা বলা থাকবে কোশ্চেনে, তখন টোটাল বিন্যাসের থেকে কত বাদ দিব? এক। কারণ কি ভাইয়া বলি, আবার বুঝাচ্ছি, বলতো বলো তো পুনরায় বলছে না, এই কথার মানে কি একবার তো তারা সাজায় দিছে, এইটা ছাড়া আর কয়বার সাজানো যাবে? বুঝছি ভাইয়া? তাহলে হচ্ছে সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যাবে, সাজানো যাবে, যাবে সমান সমান হচ্ছে 360 বিয়োগ 1, 359 ভাবে। তাহলে এটা মাথায় রাখবা। তাহলে আজকে বলো তো 2টা বাংলা শব্দ শিখতে, একটা হচ্ছে কেবল, তাই না ভাইয়া, আর আরেকটা শিখলাম পুনরায়। তাহলে কোশ্চেনে যদি কখনো পুনরায় শব্দটা থাকে, তাহলে টোটাল বিন্যাস থেকে কত মাইনাস করবে ভাইয়া? এক বাদ করে দিবা। মানে হচ্ছে তারা তো একবার সাজায় দিছে, ওইটা ব্যতীত আর কয়বার সাজানো যাবে? তিরিশ নাম্বার তোমরা বাসায় করবে ভাইয়া। ভাই একটু চেক দিয়ে নিয়মে আর আছে কিনা। আচ্ছা এই নিয়মে আর নাই ভাইয়া। এবার আসো ভাইয়া, এবার ভিন্ন একটা টাইপের অঙ্কতে যাই। বলতে এতদিন পর্যন্ত প্রথম 3টা ক্লাসে আমরা যে ম্যাথ গুলা করছি, বলতে এই সবগুলাই কি পড়ছি বলতে পারবা? শব্দ গঠন পড়ছি, কিন্তু সংখ্যা গঠনের কোনো অঙ্ক পড়াই নাই। তাহলে আমরা এখন ওই অঙ্কগুলা দেখবো। তো তোমরা আসো অনুশীলনের একদম শুরুতে ভাইয়া,
3 এর 1, তাহলে 3 এর 1-এ আসে আমরা। সবাই লেখো 3-এর 1। ভাই একটু প্লিজ, নতুন অঙ্ক শুরু হচ্ছে, একটু খেয়াল করো। হ্যাঁ, 3-এর 1-এ, আর অনেকের কলেজে সম্ভবত সমাবেশটা এখন নাই, শুধু বিন্যাস আছে, তাই না? তাহলে দেখো এই অধ্যায়ে অঙ্ক আছে টোটাল 3 ধরনের। ক এর জন্য তো ভাইয়া বলে দিলাম 1 আর 2 এগুলা থেকে ক দিবে, আর খতে দিবে হয় ওইগুলা, আর নাইলে এগুলা, হয় শব্দ দিয়ে দিবে, নাইলে কি দিয়ে দিবে, সংখ্যা দিয়ে। গ আর খ দুইটাতে এই দুই টাইপের ম্যাথ থাকবে, হয় শব্দ থাকবে আর নাইলে সংখ্যা থাকবে। বুঝবে? তো আসলে আমরা সংখ্যার অঙ্কগুলা দেখি। প্রথম ম্যাথটা দেখো, 3-এর 1, 2, 3, 5, 7, 8, 9। বলতো এগুলা সংখ্যা না অঙ্ক? এগুলা কিন্তু অঙ্ক। তাহলে আমরা লেখো মোট অঙ্ক। মোট অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 6টি। ভাই আগের মতো সেম টু সেম, আগের মতোই। এখানে খেয়াল রাখতে হবে এখানেও আগের মতো রিপিট আছে কিনা। বুঝছি ভাইয়া? রিপিট নাই। এখন তোমার কাছে 6টা অঙ্ক আছে, কয়টা নিতে বলছে? 3টা। তাহলে লেখা হচ্ছে 6টি অঙ্ক হতে হতে 3টি অঙ্ক নিয়ে সাজাইতে বলছে না? সংখ্যা গঠন ভাই, সংখ্যা গঠন নিয়ে 3টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা যাবে। গঠন করা যাবে। ভাই সবাই পারবা? জাস্ট আগের মতোই 6টা বর্ণ হইতে 3টা বর্ণ নিছ। বর্ণ না বলে আমরা জাস্ট এখানে কি বলছি বলতো ভাইয়া? অঙ্ক কত? 6p3। 6টা থেকে কয়টা নিছি? 3টা। তাহলে 6p3 ভাবে। একটা অ্যান্সার গুলা মিলাই ভাইয়া 120টি। ঠিক আছে? তাহলে আমরা 120টা বানাইতে পারবো। আসো পরের অঙ্কটা আসি। দেখো আগের ম্যাথটার সাথে তোমরা একটু রিডিং করে বাইরে বলো তো, এই ম্যাথটার কোনো বাংলা শব্দে পার্থক্য আছে কিনা একটু পড়ো। আগের ম্যাথটার সাথে এই ম্যাথটার কোনো স্পেসিফিক বাংলা শব্দে পার্থক্য আছে কিনা। অর্থপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে অর্থপূর্ণ এই শব্দটা বক্স করে রাখো। তারপর 5-এর 1, 5-এর 1-এ দেখো তো এই শব্দটা আবারও আসছে এবং অঙ্কটা সিরিয়াল ধরে গেছে। দেখছি ভাই? 5-এর 1-এ পাইছো, দেখো অর্থপূর্ণ কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তারপর 5-এর 2 অর্থপূর্ণ কি সংখ্যা ভাইয়া? জোড় সংখ্যা। তাহলে এই অর্থপূর্ণ শব্দগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আসো আমরা দেখি। তাহলে লেখো অঙ্কগুলা, লেখো কি কি দেওয়া আছে। 3-এর 2, 3-এর 2-এ দেওয়া আছে 0, 1, 2, 3, 5, 6। পরীক্ষার হলে কি করবা জানো ভাই? আবেগে এখানে 4 লিখে ফেলবা। ওরা করে এই কারণে দেখবা যে সিরিয়ালে দিচ্ছে, মাঝখানে একটা মিস করে দিচ্ছে। তো এগুলা লেখার সময় খুব কেয়ারফুল থাকবা। দেখো তো 0, 1, 2, 3 জাস্ট 4 মিস করে আবার কত দিয়ে দিচ্ছে? 5। এগুলা কেয়ারফুল থাকবা। তাহলে লেখো মোট অঙ্ক। মোট অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 6টি। মোট অঙ্ক হচ্ছে 6টি। তা আমাদেরকে কি শর্ত দিচ্ছে দেখো। বলা হচ্ছে প্রত্যেক অঙ্ক, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তাহলে তোমার অঙ্ক আছে 6টা, কিন্তু তারা তোমার যে শব্দটা বানাইতে বলছে বা যে সংখ্যাটা বানাইতে বলছে ওইখানে কয়টা থাকবে ভাইয়া? 4টা। তাহলে লেখা হচ্ছে 6টি অঙ্ক হতে 4টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা যাবে। গঠন করা যাবে। বলো ভাই। 6p40 কত আসে দেখো।
360টি। এটা কিন্তু অ্যান্সার না ভাই, এটা অ্যান্সার না। কেন এটা অ্যান্সার না এবার ভাইয়া বুঝাই। বলতো এই যে 4টা অঙ্ক বানাবা, বলতো টোটাল 360 ভাবে এদেরকে তুমি সাজাইতে পারবা? বলতো কোন একটা সাজানো এরকম হইতে পারে কিনা দেখো তো ভাইয়া। 0 1 2 3 এটা হইতে পারে কিনা? 0 2 5 6 হইতে পারে কিনা? আর প্রশ্ন হচ্ছে ভাইয়া, এগুলা দেখতেছো তুমি 4 অঙ্কের, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কয় অঙ্কের? বলতো এখানে কত লিখছি? শূন্য আছে ঠিক আছে, কিন্তু উচ্চারণ করা এই সংখ্যাটা কত? 123। এটা কি হাজার করছো? না। কেন? শূন্য শুরুতে থাকলে আমরা জানি শূন্যের কোনো দাম নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কি 4 অঙ্কের হয়েছে না 3 অঙ্কের হয়েছে? তাহলে বলো তো এই যে 360 ভাবে যে তুমি সাজাইছো, এই 360টার মধ্যে কতগুলা শুরুতে শূন্য চলে আসছে? তাহলে শূন্য যাদের শুরুতে আসবে তারা 4 অঙ্কের না হয়ে কয় অঙ্কের হয়েছে? তাহলে ওইগুলাকে তোমার এখন বাদ দিতে হবে। বাদ দিলেই তুমি অর্থপূর্ণ সংখ্যা পাবে। এই যে অর্থপূর্ণ মানে হচ্ছে কাদের শুরুতে শূন্য আছে ওইগুলারে বাদ দাও, কারণ এগুলা দেখতে 4 অঙ্কের, কিন্তু এটা অর্থপূর্ণ কয় অঙ্কের? 3 অঙ্কের। বুঝছি ভাইয়া? লেখো। কিন্তু ভাইয়া লিখতেছি না, তোমরা একটু লেখো। এখানে লেখো, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যখনই অর্থপূর্ণ শব্দটা বলবে তখনই তোমার এই ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে? শূন্যকে শুরুতে বসাইতে হবে, বসাই হিসাব করতে হবে। তাহলে লেখো, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 4 অঙ্ক বিশিষ্ট না হয়ে 3 অঙ্ক বিশিষ্ট হবে। কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 4 অঙ্ক বিশিষ্ট না হয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে বলো তো ভাইয়া, এই 360-এর ভিতরে 3 অঙ্ক বিশিষ্ট অনেকগুলা সংখ্যা কিন্তু আছে। তাহলে আমরা এখন খুঁজে বের করব 3 অঙ্ক বিশিষ্ট কয়টা আছে। একটা ঘর আঁকো ভাইয়া, 4 অঙ্কের একটা ঘর আঁকো। 4 অঙ্কের একটা ঘর আঁকি আমরা। তাহলে বলতো আমাদের ঝামেলা তো শূন্য, বলতো ঝামেলা শূন্য কোথায় থাকলে, শেষে না শুরুতে? তাহলে শুরুতে শূন্যকে বসায় দাও। তাহলে শুরুতে শূন্যকে বসায় দিলাম। তাহলে তোমার হাতে ঘর কয়টা ভাই? অঙ্ক কয়টা আছে? অঙ্ক কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে দেখো, শূন্যকে প্রথমে বসিয়ে, শূন্যকে প্রথমে বসিয়ে বসিয়ে অবশিষ্ট 3টি স্থানে অঙ্ক কয়টা যেন করলাম ভাই? 5টা। 3টি স্থানে অবশিষ্ট 5টি অঙ্ক বসানো যাবে যাবে ভাই প্লিজ সবাই পারবা। তোমার স্থান আছে 3টা, অঙ্ক আছে 5টা, তাহলে কত আসবে? 5p3 ভাবে। কত আসে? 60। 60 ভাবে। তাহলে বলো তো ভাইয়া, তোমার 60টা সংখ্যা আছে, 60টা সংখ্যা আছে যাদের শুরুতে কে আছে? শূন্য আছে। তাহলে বলো তো ওরা কি 4 অঙ্কের হয়েছে? কয় অঙ্কের? তাহলে এগুলা বাদ দিয়ে দিতে হবে। তাহলে লেখা হচ্ছে সুতরাং, সুতরাং 4 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, অর্থপূর্ণ সংখ্যা সমান সমান 360 বিয়োগ 60টি সমান হচ্ছে 300টি। তাহলে দেখো ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট রুল শিখলাম। যদি আমরা দেখি অর্থপূর্ণ, বলো তো ভাইয়া, এই ম্যাথটাতে যদি অর্থপূর্ণ শব্দটা না বলতো অ্যান্সার কত হতো বলতে? অর্থাৎ ওই 360 আমরা রেখে দিতাম। কোনটা রে ভাই? বলতো 0 শুরুতে থাকলেই তো ঝামেলা, তাই আমরা 0কে শুরুতে বসায় দিছি, যে কতগুলা সংখ্যাতে ঝামেলা আছে। তাহলে 0কে শুরুতে বসালে তোমার কাছে আর ঘর কয়টা আছে? আর অঙ্ক কয়টা আছে? যে শূন্য বাদ দিয়ে দাও, 5টা। তাহলে এই 3টা ঘরে 5টাকে বসাইছি 5p3 ভাবে। ভাইয়া যেটা বলতেছিলাম, প্রশ্নে যদি অর্থপূর্ণ শব্দটা না বলতো তাহলে অ্যান্সার কিন্তু ওইটাই হইতো। তাহলে অর্থপূর্ণ বলাতে ঝামেলা যেগুলো ওইগুলাকে আমরা বাদ দিয়ে দিছি। আসো পরের অঙ্কটাতে যাই। 4 নাম্বার। সংখ্যাগুলা লেখো, সরি অঙ্কগুলা লেখো। 4 অঙ্কগুলা লেখো ভাই। কি কি দেওয়া আছে? 1 2 3 5 6 7। দেখো এখানেও ইচ্ছা করে মাঝখানে 4 দেয় নাই, কারণ পরীক্ষার হলে এত প্রেসারে ওই মাঝখানে একটা 4 নাই, তুমি লিখে ফেলবা।
ওই জন্য যে শব্দগুলো যখন করেছি ভাইয়া বলছি যে তুমি বানান দেখে দেখে লিখবা। যেমন কলকাতা বানান দেখছো না, কি লিখছে? কাল কুত্তা, মানে কালকের কুত্তা। আর ঢাকা বানান লেখে ওরা এটা DACCA, কারণ ঢাকা বানান কিন্তু আগে এটাই ছিল, তাই না ভাই? ঢাকা বানান আগে এটাই ছিল, ওই কারণে এখনো অনেক বইয়ে এটাই লেখে ঢাকা বানান। তোমরা কার্জন হলে ঘুরতে গেলে দেখবা ওইখানে যে নেম প্লেটটা আছে, যে উদ্বোধন করা হয়েছে, ওই যে কার্জন যেদিন উদ্বোধন করছে ওই ডেটের নেম প্লেটটা যে লাগানো আছে ওইখানে কিন্তু ঢাকা বানান এটা লেখা আছে। বুঝছো ভাইয়া? যাই হোক, আসো, এটা আরো সুন্দর একটা ম্যাথ। তাহলে গণ কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে দেখো মোট অঙ্ক, মোট অঙ্ক সমান সমান 6টি। এবার এখানে সুন্দর একটা শর্ত দিছে, কি দিছে দেখো, তোমাকে বলছে এমন সংখ্যা বানাইতে হবে যে সংখ্যাগুলা 5000 এবং 6000 এর মধ্যে থাকবে। বুঝছি ভাই শর্তটা? তোমাকে এমন সংখ্যা বানাইতে হবে যেগুলা 5000 এবং 6000 এর মধ্যে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাগুলা 5000 কে চেয়ে ছোট না বড় হবে? তাইলে 5000 এর চেয়ে বড় হবে, কিন্তু 6000 এর থেকে কি হবে? তাইলে আসো আমরা এটা কেমনে বানাইতে পারি। বলতো 5000 থেকে 6000 বলছে, এই রেঞ্জের মধ্যে সংখ্যাগুলা বানাইতে বলছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অঙ্কগুলা কয় অঙ্কের? দেখো তো, 4 অঙ্কের। তার মানে আমরা এটা বুঝে নিলাম আমাকে 4 অঙ্কের সংখ্যা বানাইতে হবে। তাহলে এখানে 4 অঙ্কের একটা ঘর করো, একটু উপরে হালকা একটু ফাঁকা রেখো। হ্যাঁ, 4 অঙ্কের ঘর করলাম। এখন আসো ভাইয়া তোমাদেরকে বুঝাই একটু, বাচ্চাকালের পড়াশোনা। বলতে এটা তো একক, তাই না? এটা দশক, এটা শতক, এটা কি ভাইয়া? হাজার। এবার আসো ভাইয়া, বলতো ভাইয়া এইখানে যদি 1 বসাও সংখ্যাটা হবে 1000 সামথিং, এখানে যদি 2 বসাও 2000 সামথিং। আর প্রশ্ন হচ্ছে 1 2 বসতে পারবে কিনা এখানে? না, কারণ তোমাকে তো বলছি সংখ্যাটা বানাইতে হবে 5000 থেকে 6000, মানে 5000 থেকে বড় হবে 6000 থেকে। তাহলে ভাইয়া এখানে কি 6 বসতে পারবে? তাহলে এখানে বসবে কে? এখানে কেবলমাত্র 5ই বসতে পারবে, কারণ এইখানে যদি 5 বসে তখনই সংখ্যাটা 5000 চেয়ে বড় হবে। এই ছাড়া 5 ছাড়া যদি, দেখো তো ভাইয়া, এই সাইডের গুলা যদি বসে তাহলে 5000 থেকে ছোট হয়ে যাবে। এই দুইটা যদি আবার বসাও হাজারের ঘরে, তাহলে সেটা আবার কি হয়ে যাবে? 5000 চেয়ে বড় হয়ে যাবে। তার মানে এই ঘরে কেবলমাত্র বসতে পারবে কে? 5। তাহলে বলো তো, এইবার এখানে 5 বসায়, তুমি একটু খেয়াল করো তো, এখানে 5 বসায় ইচ্ছা মতো বাকি সংখ্যাগুলা বসো। দেখো 5000 চেয়ে বড়, 6000 চেয়ে ছোট হয়ে গেল। ইচ্ছা মতো তুমি বসো, 6 7 5, তারপর হচ্ছে 3, বলতে এটাও তো 6000 চেয়ে ছোট। তার মানে 5000 থেকে 6000 হবে, এই কথার মানে প্রথম ঘরে অবশ্যই কারে বসাইতে হবে? 5। তাহলে লেখা হচ্ছে যেহেতু যেহেতু সংখ্যাটি 5000 থেকে 6000 এর মধ্যে থাকবে তাই তুমি চাইলে বাংলায় বলতে এই ঘরগুলোর নাম বলতে পারি, একক, দশক, শতক। তাহলে এটাকে এককের ঘর বলতে পারো, এটাকে তুমি হাজারের ঘর বলতে পারো, কিংবা তুমি সর্বডানের ঘর বলতে পারো, কিংবা তুমি সর্ববামের ঘর বলতে পারো, তোমার ইচ্ছা মতো। তাই লেখা হচ্ছে তাই সর্ববামের ঘরে, বামের স্থানে, বুঝার সুবিধার্থে ভাইয়া লিখে দিলাম, বা হাজারের স্থানে স্থানে 5কে বসিয়ে। এখন দেখো তো ভাইয়া, এখানে কিন্তু তোমারে একবারও বলে নাই 5কে বসাও, আমার বুঝে নিতে হয়েছে ওই ঘরে 5ই বসবে। কারণ 5 ছাড়া অন্য কেউ বসলে, এই পাশের গুলা বসলে তারা 5000 থেকে ছোট হয়ে যাচ্ছে, আবার এই দুইটা বসলে 5-এর থেকে কি হয়ে যাচ্ছে? বড়। তার মানে কেবলমাত্র বসতে পারবে কে? 5। তাহলে দেখো 5কে বসিয়ে অবশিষ্ট 3টি স্থানে কয়টা আছে আর ভাইয়া? 5টা। তাহলে লেখা হচ্ছে বসিয়ে অবশিষ্ট 3টি স্থানে কয়টা আছে ভাইয়া? 5টি অঙ্ক বসানো যাবে সমান সমান হচ্ছে 5p3 ভাবে। কত? 60। তাহলে ভাইয়া 60 ভাবে। আর আমরা জানি যতভাবে সাজাইতে পারবা ততগুলা সংখ্যা গঠন হবে। তাহলে সুতরাং মোট সংখ্যা গঠন
সংখ্যা একটু অ্যান্সার গুলা মিলাইও ভাইয়া, গঠন করা যাবে সমান সমান হচ্ছে 60টি। 60টি সংখ্যা তুমি বানাইতে পারবা যারা 5000 এবং 6000 এর মধ্যে থাকবে। তো ভাইয়া এই সংখ্যা রিলেটেড যতগুলা ম্যাথ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই 5 নাম্বার। তো ভাইয়ার বিশ্বাস হয় 5 নাম্বার অঙ্কগুলা থাকবে আর নাহলে আগের ওই অঙ্কগুলোর মধ্যে থাকবে। তা আসো আমরা 5 নাম্বার ম্যাথটা দেখি। এখন এই অর্থপূর্ণ জোড় সংখ্যা, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা এগুলা কেমনে বানাবো আসো। তো লেখো সবাই 5 এর 1। 5 এর 1 সম্ভবত বলছে অর্থপূর্ণ কি সংখ্যা? বিজোড়। তাই লেখা হচ্ছে 5 এর 1। অঙ্কগুলা বলো তো ভাই। 6 5 2 3 0। এখন এই অঙ্কগুলা ব্যবহার করে আমাদেরকে বলছে কয় অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা? 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা বানাইতে বলছে। অর্থপূর্ণের হিসাবে পরে যাব আমরা, আগে আমরা নরমালি কয়টা বানাইতে পারি সেটা বের করব। এরপরে অর্থপূর্ণর জন্য কি করতে হয় বলো তো ভাই? জিরোকে শূন্যতে বসাই, সরি সামনে বসাইতে হয়, বসায় চেক করতে হয় আর কি। তো আমরা ওই হিসাব নিকাশে পরে যাচ্ছি। এখন আসো আবারও বাচ্চাকালের হিসাব নিকাশে যাই। এখানে ভাই একটা সংখ্যা লিখলাম, কয়েকটা সংখ্যা লিখলাম মনে করো, বলতো এই যে 3টা সংখ্যা লিখলাম এখানে জোড় কয়টা ভাই? 2টা। আর বিজোড় কয়টা? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি এই সংখ্যাটাকে বিজোড় বলছো তাই না ভাই? আর প্রশ্ন হচ্ছে এটাকে কেন বিজোড় বললা? কারণ এর প্রথম ঘরে একটা বিজোড় সংখ্যা আছে। তাহলে মাথা রাখবা একটা সংখ্যা বিজোড় হইলে তার লাস্টের ঘরে বা এককের ঘরে বিজোড় সংখ্যা থাকতে হয়। বলতো এটা কি সংখ্যা? কারণ কি তার এককের ঘরে কে আছে? জোড় আছে। আবার শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা, তাহলে এককের ঘরে শূন্য থাকলে সেটা হবে জোড়। বলতো এটা লিখলাম 1 2 3 5 6। বলতো এটা কি সংখ্যা? কারণ কি এককের ঘরে জোড় সংখ্যা আছে। 1 2 3 5 4 এটা আবার কি? কারণ সরি এখানে 3 লিখলাম। বলতে এটা তো বিজোড়। তাহলে বলো তো ভাইয়া তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন, আমরা আগে একটা ঘর আঁকো 5 অঙ্কের 1 2 3। তোমাদের কাছে ভাইয়ার প্রশ্ন, যখন জোড় বিজোড় বলবে কাজ শুরু করতে হবে কোন ঘর নিয়ে? কেউ বলো তো। এককের ঘর নিয়ে। কারণ জোড় হবে না বিজোড় হবে এটা টোটালি ডিপেন্ড করে ফার্স্টের ঘরটা, এককের ঘরটা নিয়ে। এখন এইখানে যে সংখ্যাগুলো আছে বলতে এখানে বিজোড় অঙ্ক কি আছে? এই দুইটা না। এখন প্রশ্ন হচ্ছে বলো তো ভাইয়া এই ঘরে 5 বসতে পারবে কি পারবে না? এই ঘরে দেখে বলো কি সংখ্যা বলছে বলো তো ভাইয়া? বিজোড় হইতে হইলে এককের ঘরে কারে বসতে হবে? বিজোড়। তাহলে 5 বসতে পারবে এখানে। 3 কি বসতে পারবে? পারবে। তার মানে ভাইয়া ভাইয়া যেভাবে লিখতেছি ওইভাবে লেখো 5 আর 3 এই দুজনই কিন্তু এই ঘরে বসতে পারবে। 5 বসলেও বিজোড় সংখ্যা হবে, 3 বসলেও কি হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, বিজোড় সংখ্যা তোমার কাছে কয়টা আছে? এখানে স্থান কয়টা আছে? একটা। তাহলে লেখা হচ্ছে 5 ও আচ্ছা এভাবে লেখে আগে, বিজোড় সংখ্যা গঠনের জন্য বিজোড় সংখ্যা বাংলায় লিখে দিই তাহলে মনে থাকবে পরে। গঠনের জন্য এককের স্থানে বিজোড় অঙ্ক বসাতে হবে। বিজোড় অঙ্ক বসাতে হবে। তাহলে আমাদের বিজোড় সংখ্যা যদি গঠন করতে চাই এককের স্থানে বিজোড় অঙ্ক বসাইতে হবে। ভাই প্লিজ তোমরা ভাইরা একটু বলো তো এই সেম ম্যাথটা বিজোড় না বলে যদি জোড় বলতো এককের স্থানে কারে কারে বসাইতাম? 6 2 0 কিন্তু বসতে পারে, কারণ এই যে একটা 0 দিয়ে লিখছে 120 এটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তার মানে 0 বসতে পারবে। আচ্ছা যাই হোক সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে হচ্ছে সুতরাং দুটি বিজোড় সংখ্যাকে এককের স্থানে বসানো যাবে সমান হচ্ছে 2p1 সমান হচ্ছে 2 ভাবে। এবার দেখো তো ভাই বাস্তবতা তাই তো বলে তাই না ভাই? হয় এখানে 5 বসছে নাইলে এখানে কে বসছে? 3 বলছে। হয় 5 বসছে নাইলে 3 বসছে, তাই 2 ভাবে সাজাইতে পারি, আমাদের 2 ভাবে আসছে। এবার তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তোমরা ভাইরে বলো ঘর কয়টা আছে? 4টা।
একটু ভাই প্লিজ একটু বাইরে বলো, ঘর কয়টা আছে, অঙ্ক কয়টা আছে, অঙ্ক কয়টা আছে? দেখো তো ভাইয়া, এদিকে এদিকে তাড়াহুড়ার দরকার নাই ভাই, বৃষ্টির দিনে তাড়াহুড়া করে কই যাবা? এখানে হয় 5 বসছে, না হলে এখানে কে বসছে, মানে দুইজন তো একসাথে বসে নাই রে ভাইয়া। ভাই এর আগের দিনও বসেছে, যে 2P1 মানে একজন বসছে, তাহলে বলতো হয় 5 বসছে নাহলে 3 বসছে। তাহলে আমি ধরে নিলাম 65230, 65230, আমি ধরে নিলাম 5 বসছে, তাহলে 5 বাদ দিয়ে দিলাম, কয়টা আছে? আমি ধরে নিলাম 3 বসছে, তাহলে দেখো কয়টা আছে। বুঝছি ভাই। তাহলে তো 2P1 মানে দুইজনের মধ্যে কয়জন বসছে, যে কোনো একজন। যদি 5 বসে তাও দেখো 4টা আছে, যদি 3 বসে তাও কয়টা আছে, 4টা আছে। তাহলে তোমার কাছে বর্ণ আছে কয়টা, সরি অঙ্ক আছে কয়টা, ঘর আছে কয়টা? তাহলে লেখো অবশিষ্ট, অবশিষ্ট 4টি স্থানে, অবশিষ্ট 4টি অঙ্ক, অঙ্ক বসানো যাবে সমান সমান 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। কত? 24। 24 ভাবে। তাহলে ফাইনালি ভাইয়া বলো তো, ফাইনালি তো আমরা পুরো একটা কাজ কমপ্লিট করছি, তাহলে আগেরটার সাথে এটা কি হবে, গুণ। তাহলে লেখা হচ্ছে সুতরাং মোট বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। দেখো ভাই, পরীক্ষার আগের রাতে ভুলে গেলে এই অধ্যায়টা ইচ্ছা করে রেকর্ড রাখতেছি, যাতে কোন অঙ্ক ভুলে গেলে দেখতে পারো। তাহলে মোট বিজোড় সংখ্যা 24 গুণ হচ্ছে 2 সমান সমান হচ্ছে কত, 48টি। এখন তোমাদের কাছে ভাইয়ার প্রশ্ন, এটা কি অ্যান্সার কিনা? এটা কিন্তু অ্যান্সার না। কারণ কি বলতো, এই 48টার মধ্যে কতগুলা শুরুতে আবার কে চলে আসছে, 0। তাহলে আমরা এখন বের করতে হবে 0 কোথায় কোথায় আসছে। একটু বাংলায় ওই লাইনটা লেখো, কিন্তু বাংলায় লাইনটা লেখো ভাইয়া, এটা নিচে লেখো, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 5 অঙ্ক বিশিষ্ট না হয়ে, তারা 5 অঙ্ক বিশিষ্ট না হয়ে 4 অঙ্ক বিশিষ্ট হবে। 4 অঙ্ক বিশিষ্ট হবে। আসো ভাইয়া এবার এই ঝামেলা সলভ করি। ভাইয়া এর আগেও বুঝাইছে, বলতে এই ঝামেলা সলভ করার জন্য আমরা শুরুতে কারে বসায় দিবা, 0। তাহলে শুরুকে শূন্যকে বসায় দিই, শুরুতে আমরা শূন্যকে বসায় দিছি, 1 2 3, 1 2 3 4। ভাই রিকোয়েস্ট একটু মনোযোগ ভাইয়া, শুরুতে শূন্য বসাইছো ঠিক আছে ভাই, শেষে কে বসতে হবে আবার, 5 আর 3। তাহলে আগের মতো এখানে দেখায় দাও 5 3, এই দুইজনের যে কোনো একজন এখানে আসতে হবে। কেন ভাইয়া বলতো, আমাদের তো টার্গেট বিজোড় অঙ্ক নিয়ে, কারণ 5 3কে এখানে না বসালে তো ভাই এটা তো জোড় অঙ্ক হয়ে যাবে, আমাদের তো টার্গেট বিজোড় অঙ্ক, তাই আমরা 5 3কে এখানে বসাইতে হবে। তাহলে এবার বলো তো ভাইয়া, শূন্যকে প্রথমে বসিয়ে, প্রথমে বসিয়ে এক লাইনে লিখে দিলে বুঝবা, দেখো তো এটা বুঝো কিনা। 2P1 × 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে বুঝো। এইদিকে এদিকে দেখো তো, এক লাইনে লিখে দিলে কি বুঝবা, নাহলে ভাঙা লিখে দেখো 2P1 কেন লিখছি, বলতে এই দুইজনের থেকে যে কোনো একজন এখানে বসবে, তাহলে কত হবে 2P1। তোমার কাছে আর ঘর থাকবে কয়টা, 3টা। তাহলে এই 3টার মধ্যে বাকি 3টাকে বসানো যাবে কত হয়, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে একসাথে চাইলে লিখে দিতে পারো, আর নাহলে ভাঙা করতে পারো। তাহলে আমরা এখানে বসিয়ে বিজোড় অঙ্ক, বিজোড় অঙ্ক, সরি সংখ্যা, সংখ্যা গঠন করা যাবে, যাবে। ভাইয়া প্লিজ আরেকবার বুঝাচ্ছি, এদিকে খেয়াল করো, যারা বুঝো না ভাই আরেকবার বুঝাচ্ছি।
অর্থাৎ তোমার কাছে বিজোড় অঙ্ক কয়টা আছে? দুইটা। ওই দুইটাকে তো অবশ্যই এই ঘরে বসতে হবে। তাহলে দুইটাকে এই ঘরে বসাইতে পারি কত ভাবে? 2p1 ভাবে। এবার খেয়াল করো তো ভাইয়া, একটু আগে ভাইয়া বুঝাইছি, শূন্য এখানে বাদ। বলতো 5p3 মানে কয়টা বসছে এখানে? সরি 2p1 মানে এই দুজনে কয়জন বসছে? তাহলে ধরলাম 3 বসছে। তাই বলতো আর কয়টা আছে? ঘরও আছে কয়টা? তাহলে ইনটু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছি ভাইয়া? কারো বুঝতে প্রবলেম হলে তুমি আলাদা ভাবেও করতে পারো। কত আসে এটা? 12। তাহলে এখন সুতরাং অ্যান্সার মিলছে, দেখো তো ওইটাতে এটা বিয়োগ দিয়ে। তাহলে এখন সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা সংখ্যা আগে কত ছিল ভাইয়া? 48। তাহলে 36টি। তো পরীক্ষায় আশা করি এই ম্যাথটাই আসবে, নাহলে জোরেরটা আসবে। আসো 5-এর 2-এ যাই, আমরা ওইটা দিয়ে আজকে শেষ করে দিব। তো 5-এর 2। এই অঙ্কগুলো বলো তো ভাই। 5 6 5 3 2 4 হয়েছে? 53260 কয় অঙ্কের বলছে ভাই? 5। কয় অঙ্কের সংখ্যা বলছে? 5 অঙ্কের। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নয় ভাইয়া, তোমরা হেল্প করবা, ভাইয়া লিখবো এখন। তাহলে 5 অঙ্কের একটা ঘর এঁকে ফেলো, এবং পরীক্ষাও ঘর এঁকে করবা, কোনো প্রবলেম নাই, নিজের বুঝতে সুবিধা। 5। ভাইয়া তোমরা ভাইরা একটু হেল্প করবা, অত তোমার এখন জোর অঙ্ক বানাইতে হবে। তাহলে শেষের ঘরে কে কে যাবে? তাই না ভাইয়া? এই তিনটা যাবে। তাহলে লেখা হচ্ছে 260। জাস্ট নিজে বুঝার জন্য, পরীক্ষা চাইলে পেন্সিল দিয়ে লিখে দেখায় দিবা, এদের যে কোনো একজন এখানে আসবে। তাহলে লেখা হচ্ছে, যেহেতু জোড় অঙ্ক জোড় সংখ্যা গঠন করতে হবে হবে তাই এককের স্থানে 260 এর যে কোনো একটি বসবে। ভাই এখানে জোড় সংখ্যা লিখি নাই, কারণ এখানে তো আরেকটা শূন্য আছে, বুঝছি ভাইয়া? ওই কারণে আমরা সংখ্যাগুলো উল্লেখ করে দিচ্ছি যে 2 6 0, এদের যে কোনো একজন ওইখানে বসলে এটা কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তাই লেখা হচ্ছে, তিনটি অঙ্ককে এককের স্থানে বসানো যাবে যাবে সমান সমান 3p1 ভাবে, মানে হচ্ছে 3 ভাবে। এবার আসো বাস্তবতা চেক করি, আসলেই কি 3 ভাবে বসছে কিনা। বলতো হয় 6 বসছে, না হলে 2 বসছে, না হলে কে বসছে ভাইয়া? 0 বসছে। 353260, এখানেও লিখলাম 53260, এখানেও লিখলাম 53260। ভাই একটু হেল্প করি, আমি ধরে নিলাম 6 বসছে, তাই বলতো 6 বাদ আর অঙ্ক আছে কয়টা? 4টা। কিংবা আমি ধরে নিলাম 2 বসছে, তাহলে 2 বাদ, তাও দেখো কয়টা থাকে? 4টা। ধরে নিলাম 0 বসছে, তাও কয়টা থাকে? 4টা। তাহলে এর আগেও ভাইয়া বলছে যে 3p1 মাথায় রাখবা কয়জন বসছে? একজন। তাহলে আর বাকি আছে যারা 4 জন, লেখো অবশিষ্ট অবশিষ্ট 4টি স্থানে
চারটি অঙ্ক বসানো যাবে সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 মনে হয়, তাই না? 24 হয়। তাহলে দেখো 5 অঙ্কের বিজোড় সংখ্যা, তাহলে সুতরাং 5 অঙ্কের জোড় সংখ্যা গঠন করা যাবে সমান সমান 24 গুণ 3 কত আসে ভাইয়া? 72টি। হ্যাঁ, আগের মতো প্রশ্ন, আশা করি সবাই বলতে পারবা। বলতে এটা কি অ্যান্সার? এই 72টার মধ্যে কিন্তু শূন্য কোনো সময় শুরুতে চলে আসছে, তাই না ভাই? কারণ কি ভাইয়া, মনে করো এদিকে ভাইয়া দেখো তো, আমি মনে করলাম এখানে 2 বসছে, বলতে এই অঙ্কটাও তো এখন জোড় সংখ্যাই হবে, বলতে এটা শুরুতে তো শূন্য চলে আসতে পারে। আমি ধরে নিলাম লাস্টে 6 বসছে, তাহলে বাকি 4টার মধ্যে তো শূন্য এখানে চলে আসতে পারে, বুঝছো ভাই? তাহলে লেখো, ওই বাংলাটা লেখো, কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে, তারা 5 অঙ্ক বিশিষ্ট না হয়ে 4 অঙ্ক বিশিষ্ট হবে। কিন্তু যে সকল সংখ্যার শুরুতে শূন্য থাকবে তারা 5 অঙ্ক বিশিষ্ট না হয়ে 4 অঙ্ক বিশিষ্ট হবে। এবার তোমরা বাইরে একটু হেল্প করবা, আসো আমরা ঘরটা আঁকি ভাইয়া, 5 অঙ্কের ঘর আঁকো। ভাইয়া বলো তো শুরুতেই কারে বসায় দিবা? 0, শূন্যকে শুরুতে বসায় দিব। এবার আসো ভাইয়া লাস্টের ঘর হিসাব রাখতে হবে, কিন্তু যেহেতু আমরা জোর বানাবো, তাহলে লাস্টে কে কে আসবে? 2 আর 6। এই যে দেখো একজন কিন্তু সামনে চলে আসছে, তাহলে 2, 6 যে কোনো একজন এখানে আসবে, আর শূন্য কোথায় আসবে? শুরুতে। তাহলে তোমার কাছে আর ঘর আছে কয়টা ভাইয়া? 3টা। আর অঙ্ক আছে কয়টা? 3টা। তাহলে দেখো শূন্যকে প্রথমে রেখে জোড় সংখ্যা গঠন করা যাবে। ভাই দেখি বলো তো একটু, ফার্স্টে আসবে কে? 2p1, এই দুজনকে আগে বসাবো। আর ঘর আছে কয়টা? 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এটা চাইলে ভেঙে করতে পারো বা একসাথে দেখাই দিলাম। কত আসবে? 12। তাহলে হচ্ছে 12টি। তাহলে এবার লেখো অর্থপূর্ণ জোড় সংখ্যা। সুতরাং 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে। আগে কয়টা ছিল? 72। একটু অ্যান্সারটা মিলাও, -12টি। কত আসছে? মিলছে? ঠিক আছে ভাই, রিকোয়েস্ট থাকবে এই 2টা অঙ্ক ভাইয়া বাসায় যায় ভালো মতো বুঝে করবা। ঠিক আছে ভাই, অফ করে দাও।